ডক্টর না হয়ে ডক্টরের কর্তব্য পালন করতে হয়। আসসালামু আলাইকুম, আমি নীলা বলছি ঢাকা গাজীপুর থেকে। ছোট ছোট অংশ নিয়ে ভিডিওটা সাজাইছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখতেছেন এবং দেখবেন, কাছে কি দূরে, দেশ এবং দেশের বাহিরে, আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালোবাসায় আমার পরিবারের সবাইকে নিয়ে আমরাও ভালো আছি। তো এখানে ভিডিও শুরু দেয় দেখতে পাচ্ছেন ফ্যামিলির সবাই কিন্তু একসাথে বসে কাজ করতেছি, কারণ আমরা আদা রসুনটা ব্লেন্ডার করতেছি। আদা রসুনটা মানে শেষ হয়ে গেছে। তো এখানে আমার বড় ছেলে, আমার শাশুড়ি মা, ছোটো ছেলে, আমার মা, আমি সবাই কিন্তু একসাথে বসে এই কাজটা করে নিচ্ছি। তাই কাজ করতে করতে অনেকটাই হয়রানি লাগতেছে, কারণ এখন তো এতটাই গরম পড়ে কি বলবো। তো এখানে একটু লাচ্ছা বানাবো। লাচ্ছা বানানোর জন্যই আমি এখানে নিয়ে দিচ্ছি টক দই, আর এক ডিব্বা টক দই ধরে পুরোটা নিয়ে নিলাম, মানে কেন সবাই খাবে। আর এখানে ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি, নর্মাল পানি, মানে ঠান্ডা যে নর্মালে ফ্রিজে যে পানিটা ঠান্ডা করে এই পানিটাই দিয়ে দিলাম। এখানে আমার বড় ছেলেটা খায় নাই, মা খেয়েছে, আমার শাশুড়ি মা খেয়েছে, আমি, আমার ছোট ছেলে। আর এর মাঝে আমার একটা দিদিভাইয়ের ভিডিও দেখে নিচ্ছি, কারণ মোবাইলটা আমার ছেলে, ছোটো ছেলে বারবার টেনে নিয়ে যাচ্ছে, আর আমি ওর কাছ থেকে নিয়ে আসি। কারণ কী করার, কারণ সাপোর্ট করতে হলে তো সবাইকে সাপোর্ট করতে হবে। আসলে এতটাই গরম, কারেন্ট থাকে না, কারেন্টের জন্য কিন্তু সবাইকে সাপোর্ট সাথে সাথে করতে পারে না, একটু দেরি হয়ে যায়, এদিক সেদিক হয়ে যায়। তাই আমার ভিডিও কিন্তু দিদিবার ভিডিও চলতেই আসছে। আর এই পর্যায়ে আমি লাচ্ছাটা বানিয়ে নিচ্ছি ব্লেন্ডারে। এভাবে লাচ্ছাটা বানালে গরমের ভিতরে খেতে কিন্তু বেশ ভালো লাগে। শরীরের যে একটা এনার্জি, এটা কিন্তু ফিরে আসে। আর টক দই তো আমাদের শরীরের জন্য খুব একটা উপকার এই গরমের জন্য। তো এখানে আমরা তিনজনে খাবো, তিনজনের জন্য 3 গ্লাস বানিয়ে নিলাম। বড় ছেলেটা খায় নাই, তাই লাচ্ছা খাওয়ার পরে এখানে কিন্তু আমি আদা রসুনটাও পেস্ট করে নিব। আর পুরোপুরি করা হয় না আদা রসুন পেস্টটা। আর এই পর্যায়ে কারেন্ট চলে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আসলে কারেন্ট এতটা ডিস্টার্ব করে, মানে সারাদিনে খুব 2-2.5 ঘন্টা কারেন্ট থাকে, এই অবস্থা। আমাদের এখান তো এরকম হচ্ছে, আসলে আপনাদের ওইদিকে কেমন হচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তা আমি কিন্তু আদা রসুনটা মানে এইভাবে রেখে দিলাম, যখন কারেন্ট আসবে তখন ব্লেন্ডার করে নিব। আর এই পর্যায়ে মুড়ি, মানে আগের দিনকে ভিডিওতে দেখছিলেন মুড়ি নিয়ে আসছি, সেই মুড়িগুলো আমি ডিব্বে চেলে নিব। আর এই পর্যায়ে আমার প্রিয় আপু আন্টি ভাইয়াদেরকে মনে করে দিচ্ছি, যারা এখন আমার ভিডিওর সাথে ধৈর্য আছেন, একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের ছোট্ট একটা লাইকই কিন্তু আমার ভিডিওর বেশ কিছু মানুষের কাছে পৌঁছাবে। আপনারা মানে কমেন্ট করেন, লাইক দেন না। আসলে মানে ভিডিওতে যে পরিমাণে ভিউ হয় সে পরিমাণে কিন্তু লাইক হয় না। যদি আমার ভিডিও 150-200 মানুষ দেখে, লাইক কিন্তু হয় মানে 40-50টা। তাই সবাই যদি দেখে আপনারা একটা লাইক দিয়ে দেন, আমার জন্য কিন্তু খুবই উপকারী, আমার চ্যানেলের জন্য খুবই উপকারী। আপনাদের একটা ছোট্ট একটা লাইক কিন্তু আমার ভিডিও আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে। তা আমরা সবাই তো সবার পাশে থাকি, তাই কিন্তু মানে সম্ভব ভালো কিছু করার জন্য। আর আমার নতুন প্রিয় আপুদের কথাই বলতেছি, যারা নতুন আমার ভিডিওতে ভিজিট করেন, সারা ভিডিও কোন জায়গায় কোনো অংশ যদি ভালো লাগে, আমার পরিবারে বন্ধু হয়ে থেকে যেতে পারেন। আমিও সময় মতো আপনাদের পরিবারে চলে আসব। এই যে এখানে রান্নার জন্য প্রস্তুতি নিয়ে এসেছি, এখানে সবজি কেটে নিয়েছি, কারণ যখন কারেন্ট ছিল না তখন কিন্তু আমি এগুলো কাটাকাটি করে নিয়েছি। এখন রান্না করব। তো এখানে আমি পোয়া মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করবো। এগুলো নদীর পোয়া মাছ খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই মাছগুলো কিন্তু আমার বড় ননদের বাড়ি থেকে দিয়েছে। রান্না করার পর অনেকটা মজা ছিল, মাছগুলো ছোটো হলেও খেতে কিন্তু মানে অনেক টেস্টি হয়েছে। তাই মাছগুলো আমি ভেজে নিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেছে, আর এক পাশ আমি উল্টে দিচ্ছি। আসলে আমরা তো সবসময় ঢাকা থাকি, এখানে কিন্তু পুষ্করিণীর মাছগুলাই খাওয়া হয়। নদীর মাছতে হঠাৎ করে 2-1 দিন খাই, অনেকটাই মজা লাগে। তা মাছটা ভাজি বসিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু আমি তরকারি বসিয়ে দেওয়ার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি, কারণ কারেন্ট আবার কখন চলে যাবে তার তো কোনো ঠিক ঠিকানা নাই। মানে বললাম না, সারাদিনে 12 ঘন্টার ভিতরে হয়তো 2-2.5 ঘন্টায় কারেন্ট থাকে, আর বাকি সময় ওই যে দেখতে পাচ্ছেন, এই যে কারেন্ট চলে গিয়েছিল। এখান পর আমি মোবাইল লাইট জ্বলাই নিয়েছি, কিন্তু কারেন্ট দেখতে তো বলেন কারেন্ট চলে গেলো, কথা বলতে বলতে কারেন্ট চলে গেলো। আর এরপর যে মোবাইল লাইট দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি। তা আমি এখানে লাউ দিয়ে যে পোয়া মাছটা রান্না করবো, তাই লাউটা আমি বসিয়ে দিলাম।
আর এখানে আমি আরেকটা তরকা বসিয়ে দিচ্ছি। এখানে রান্না করব চিংড়ি মাছের শুটকি দিয়ে। এই যে চিংড়ি মাছের শুটকিটা দিয়ে দিলাম। এটা কোনো রেসিপি আঁকা শেয়ার করলাম না। এখানে চিংড়ি মাছের শুটকি দিয়ে পুঁই শাকের আগা দিয়ে আলু দিয়ে এর একটা ভাজি টাইপের করে রান্না করব। অনেক মজা হয়েছিল খাবারটা। আসলে যতটা তরকারি রান্না করছি আমি বেশিরভাগ খেয়েছি, মানে 3 ভাগের 2 ভাগ আমি খেয়েছি আর 1 ভাগ আমার শাশুড়ি মা আমার মা খেয়েছেন। আমার কাছে এই ধরনের তরকারি রান্না করলে ভীষণ ভালো লাগে। তা আমি লাউটার ভিতরে একটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা আগে দিয়েছি না, পরে দিয়েছি, কারণ আগে দিলে টমেটোটা একদম গলে যাবে। তারপরে দিয়ে দিলাম, দিয়ে আবার লাইটে একটু মিশিয়ে নিলাম। আর এই তরকারিটা আবার একটু লাইটে দিব। কারেন্ট না থাকার কারণে তরকারির কালারগুলো হয়তো বেশি একটা ভালো আসতেছে না, মানে ক্যামেরায়। যে লাউটা আমি ঝোল দিয়ে দিয়েছি, এরপর যে মাছগুলোও দিয়ে দিব। লাউ তরকারিতে লাউ অল্প জালে রান্না করলে বেশি ভালো লাগে। বেশি রান্না করলে কিন্তু লাউ তরকারি টক লাগে, আর বেশি ঝোল রাখলেও খেতে ভালো লাগে না। আর লাউ তরকারিটা কিন্তু গরমের ভিতরে খুবই উপকারী একটা তরকারি, মানে শরীরের জন্য। তারপর যে কিন্তু আমার ভাজিটাও হয়ে আসছে, দেখতে পাচ্ছেন। এটা আমি একটা পাত্রে ঢেলে নেব। বেশি ভাজা ভাজা করবো না, একটু ভিজা টাইপের থাকলে খেতে ভালো লাগবে। তা আমি এটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। সবজি কিন্তু আমার ভীষণ পছন্দ। মাছ গোছ না হলেও চলবে, সবজি ছাড়া আমার চলবে না। পেঁয়াজের সবজিটা নামিয়ে নিলাম। আর এই পর্যায়ে মিষ্টি কুমড়োটা ভাজা কুমড়ো। আর এই মিষ্টি কুমড়োগুলো এত মিষ্টি, এইগুলো কিন্তু আমার দেশে থেকে আমার মা নিয়ে আসছে। অনেক মিষ্টি। আসলে এই মিষ্টি কুমড়া দিয়ে রুটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আসলে গরমের কারণে কিন্তু রুটি বানানো হচ্ছে না। আমার শাশুড়ি মা বলতেছে এটি দেওয়া রুটি খেতে পারলে বেশি ভালো লাগতো, কিন্তু যে গরম পড়ে এই গরমে যদি রুটি বানাই খাই, মানে হয়তো টিকতে পারবো না। পানি খেতে খেতে সারাদিন পার হয়ে যাবে। যে আমি কিন্তু কারেন্ট নাই, মোবাইলের আলো দিয়ে কিন্তু আমি খাবারটা ডাইনিংয়ে দিয়ে দিলাম। আর এই পর্যায়ে কিছু মানে বাচ্চাদের জন্য বিকালে নাস্তা বানিয়ে নিব। এটা শুধু বাচ্চাদের জন্য বানাবো না, ছোটো বড়ো সবাই খেতে পারবে। এখানে কলা দিয়ে প্যানকেক বানিয়ে নিব। আসলে কলা দিয়ে প্যানকেকটা অনেক মজা হয়। আপনাদের সাথে আজকে রেসিপি আকার শেয়ার করলাম না, আমি কিন্তু মানে পরবর্তী বানালে আপনাদের সাথে রেসিপি আকার শেয়ার করবো। তো আমি গোলাটা আগে গুলে নিয়েছি। আর এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। সামান্য একটু তেল দিয়ে আমি প্যানটা টিস্যু দিয়ে মুছে নিলাম। এটা প্রথম অবস্থা করব, আর কখনো তেল দিয়ে মুছবো না। তাই এখানে আমি একে একে করে প্যানকেকগুলো দিয়ে দিচ্ছি। অনেক মজা হয়েছিল। সোয়ানে বেশি একটা খায় নাই, কিন্তু আমার শাশুড়িমা কয়ে ভালোই তো লাগে। আবার আমার ছোটো ছেলেও পছন্দ করছে। তো এক পাশ হয়ে গেছে, আমি আর এক পাশ উল্টে ভেজে নেব। বাসায় কিন্তু মানুষ বেশি, ঝামেলা হয় একটু বেশি, কারণ আরও সবাই অসুস্থতার কারণে কিন্তু বেশি একটু ঝামেলা হচ্ছে। কারণ সুস্থ থাকলে তো অতটা ঝামেলা হতো না। অসুস্থ দেখে টাইম টু টাইম তাদের খাবার দিতে হয়, তাদের যত্ন নিতে হয়। রেডি হয়ে গেছে। এইভাবে আমি আরোগুলো বানিয়ে নিব। এগুলো সবগুলো তুলে নিলাম। আবার একইভাবে আবার আমি দিয়ে দিচ্ছি। প্যানকেক কিন্তু আমার অনেক প্রিয় আপুরা অনেক সুন্দর করে বানাইতে পারে। আমি যেভাবে বানালাম সেটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম। আর আমরা যখন মা ছেলে ছিলাম তখন কিন্তু বিকালের নাস্তার এত প্রয়োজন পড়ে নাই, এতটা বানাইছি না। এখন তো বাসায় মানুষ আছে, মানে তাদের জন্য, বয়স্ক মানুষ, তাদের জন্য একটু বানাতেই হবে। তো এই যে প্যানকেকগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এই যে সবগুলো প্যানকেক কিন্তু আমি বানিয়ে নিয়ে এসেছি। আর দেখতে পাচ্ছেন অনেক সফট হয়েছে, খেতে অনেক ভালো লাগছিল। তো এই পর্যায়ে তাদেরকে নাস্তাটা আমি দিয়ে দেব। এই যে আমি দিয়ে দিচ্ছি। এখন কিন্তু অন্ধকার, মানে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার পরে। আমার ড্রয়িং রুমে লাইটের একটু আলো কম। আর এই যে ভিডিও শুরুতে যে বলছিলাম ডক্টর না হয়েও ডক্টরের সেবা দিয়ে লাগতেছে, মানে কি বলবো, এখানে কিন্তু আমার মা চোখে দেখে না, তার চোখে দেখতে পারলেও খুব কম দেখে, তাই তার ওষুধগুলো কিন্তু প্রথম মুহূর্তে দিয়ে দেওয়া লাগে। আর এই যে এখানে তার 2 বেলায় কিন্তু ইনজেকশন দেওয়া লাগে, কারণ ডায়াবেটিস তার এতটাই বাড়তি, তার ডায়াবেটিস কন্ট্রোল আসতেছে না। আমার প্রিয় আপু ভাইয়া আন্টিরা যদি জেনে থাকেন যে কী করলে ডায়াবেটিস কন্ট্রোল আসবে, অবশ্য একটু বলে দিবেন আমাকে, তা আমি বুঝতে আমার সুবিধা হবে।
কারণ এত কিছু করতেছে। আমার আম্মার ডায়াবেটিস সবসময় 15, 16, 20 এরকম আপ ডাউন হয়, এর নিচে নামে না। তাই খুবই মানে সমস্যার টেনশনের ভিতরে আছি। 2 বেলায় দিতে হয়, আমি কিন্তু এগুলা কখনো দিতে পারতাম না, আমার এতটাই ভয় লাগতো। কিন্তু এখন কিছু তো করার নেই, নিজেরটা নিজে নিতে পারবে না, কষ্ট হলো আমাকে দিতে হচ্ছে। আসলে আমার যে শত্রু, তার জন্য আল্লাহ পাক এরকম রোগ কখনো না দেয়। পৃথিবীতে যদি তার কখনো নেওয়ার ইচ্ছে থাকে, তা সে এভাবে নিয়ে যাক, এভাবে যেন মানুষকে কষ্ট না দেয়। দিনে 2 বেলা এভাবে মানে তাকে যখন আমি ইঞ্জেকশনগুলো দিই, আমার অনেক কষ্ট হয়। কষ্ট হলেও তো কিছু করে নাই, দিতেই হবে। যখন তার মুখের দিকে মানে দেখি তাকালে আমার এতটাই খারাপ লাগে, কি আর বলবো। তেজ আমি দিয়ে দিচ্ছি। সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন, যেন তাড়াতাড়ি খুব সুস্থ হয়ে যান, ভালো হয়ে যান, আর ডায়াবেটিসটা যেন খুব তাড়াতাড়ি কন্ট্রোলে আসেন। বাড়িতে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, বাড়িতে চলে যাবে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করতে ভুলবেন না, আমার প্রিয় আপু, কলিজা ভাইয়েরা, কলিজা ভাই বোনেরা, সবাইদের কাছে রিকোয়েস্ট করতেছি, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এগুলো কিন্তু আমি আগের মতো, আর এই ইঞ্জেকশনগুলো কিন্তু ফ্রিজে রাখতে হয়, নর্মাল ফ্রিজে, তাছাড়া কিন্তু নষ্ট হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।